জুলাইয়ের মঞ্চে তার বক্তব্য আলোড়ন ফেলেছিল। তিনি এরপর পরিচিত হয়েছিলেন যুবনেত্রী নামে এবং অনেক মানুষের কাছের মানুষ হয়ে উঠেছিলেন এবং একসময় তিনি ভগবানের মতো দেখতেন দুটি মানুষকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সময় পরিবর্তন হয়েছে, রাজনীতির রং বদলেছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী তারা বিভিন্ন জায়গায় তাদের রং বদলেছেন এবং সময় নিরিখে তাকেও রং বদলাতে হয়েছে বা রাজনীতির তিনি যে দলের সঙ্গে ছিলেন সেই দল থেকে বেরিয়ে এসে অন্য ভাবমূর্তি নিতে হয়েছে। তার বেশ কিছু কারণ রয়েছে এবং তারপর তিনি ভোটে দাঁড়াচ্ছেন এই বছর 2026 বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ থেকে এবং আসানসোল দক্ষিণ থেকে তিনি ভোটের প্রার্থী হচ্ছেন। কার কথা বলছি আপনারা বুঝতেই পারছেন। নমস্কার, আমি সায়ন্তন এবং আপনারা দেখছেন পারফেক্ট হ্যাশট্যাগ স্টোরি দ্যাট কানেক্টস লাইফ। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন রাজন্যা হালদার, তিনি সোনারপুর দক্ষিণ এবং আসানসোল দক্ষিণ থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করছেন। তো তার সঙ্গেই আমরা আজকে কথা বলবো। আজকেই তার সকালে ভোটের প্রচারও ছিল এবং আজকে আমরা তার সময় পেয়েছি ভোটের প্রচারের ব্যস্ততার মাঝে। তো তার দল বদল করা এবং ভোটের প্রচার এবং আগামী দিনে কী কী তার পরিকল্পনা রয়েছে সেইগুলোই সব জানবো। প্রথমেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং আমরা চাই রাজন্যা হালদারের পরিচিতি আরও বাড়ুক। কিন্তু যে কথাটা প্রথমে বলবো যে রাজন্যা হালদার মানেই সবাই যেটা জানেন যে তৃণমূলের যুবনেত্রী, যেভাবে রাজন্যা হালদারের পরিচিতি তৈরি হয়েছিল এবং রাজন্যা হালদার বিশ্বাস করতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখে তিনি তার লড়াইয়ে এসছেন এবং তিনি তাকে ভগবানের মতো দেখতেন। কিন্তু সময় বদলায়, রাজন্যা হালদারের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আরজিকর কাণ্ড নিয়ে রাজন্যা হালদার একটি ছবি করেছিলেন, সেখানে সমস্যা এবং তারপরে আরও অনেক ঘটনা হয়, কসবা ল কলেজের যে ঘটনাটা দেখা যায়। তারপরে রাজন্যা হালদার তার দল থেকে সরে আসেন, কিন্তু সরে আসার পর যেটা চারদিকে ঘটনা হচ্ছিল বা রটছিল যে রাজন্যা হালদার হয়তো তৃণমূল থেকে বেরিয়ে এসেছেন, তিনি বিজেপিতে জয়েন করবেন। কিন্তু সব ঘটনা বা সব তথ্য ভুল প্রমাণ করে রাজন্যা হালদার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালেন। তো এইটা কেন? দেখুন, নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ালাম সোনারপুরের মাটিতে, তার প্রধান কারণ সোনারপুরের মানুষের প্রতি প্রত্যেকটি দলের এই যে অবজ্ঞা, সেটা আমার খুব খারাপ লেগেছে। আমি অন্তত আশা করেছিলাম যে তৃণমূল কংগ্রেস এবার হয়তো সোনারপুরের মাটির কাউকে টিকিট দেবে, কোনো কাউন্সিলরকে, কাউকে, যে কোনো কাউকে। বিজেপির ক্ষেত্রেও আমি আশা রেখেছিলাম যে অন্তত সোনারপুর কিংবা এই দক্ষিণ 24 পরগনার কেউ এই যারা সংগঠনটা করে, যারা খাটে, যারা শুধু সেলিব্রিটি ইমেজ নিয়ে ঘুরে না, এরকম কাউকে টিকিট দেওয়া হবে। সেটাও হলো না। আর সিপিএম সিপিআই প্রার্থী দিয়েছে, ভেবেছিলাম সিপিএম অন্তত ঘরের কাউকে দেবে, ঘরের ছেলেকে বা ঘরের মেয়েকে দেবে, সেটাও ঘটলো না। তো আমার এটা মনে হয়েছে সোনারপুরের মানুষের প্রতি আবার একটি বাইরের কাউকে চাপিয়ে দেওয়ার মনোভাব। আমি এই মনোভাবকে সোনারপুরের বাকি প্রত্যেকটি মানুষের মতোই নাল অ্যান্ড ভয়েড মনে করি। এই মনোভাবকে আমি কন্ডেম করি, এই মনোভাবের আমি বিরোধিতা করি। তো সেই জায়গা থেকে সোনারপুর দক্ষিণে নির্দল প্রার্থী হয়ে আমি লড়ছি এবং আগামী দিনেই লড়াই, দেখা যাক কি হয়। ঘরের মেয়ে ঘরে প্রার্থী হয়েছেন, তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এবং আমি শুরুতে বলছিলাম যে আজকে সকালে তুমি বাজারে গেছিলে বা সোনারপুর এলাকার মানুষদের সঙ্গে সাক্ষাৎ করা যেগুলো হয় সেগুলো করেছিলে, তো তাদের কথা শুনে তোমার কি মনে হলো? তারা কি পরিবর্তন চাইছেন? মানুষ তো বঞ্চিত, সেটা সবাই জানে। আমি যাদের সঙ্গে কথা বলেছি শুধু তারা নয়, সবাই আপামর সোনারপুরের সকলেই জানে মানুষ বঞ্চিত। মানুষ যেভাবে যে পরিমাণে বঞ্চিত হয়েছে বা বঞ্চনা পেয়েছে সেটা আর না বললেই নয়। রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, হসপিটাল, ইনফ্রাস্ট্রাকচার, কলেজ, স্কুল, কি বলবো, বাজার, কোনোটাতেই মানুষ তার আশা মতো কাজ পায়নি 5 বছরে। বলা হয় আপনি, আচ্ছা, সোনারপুর আর বারুইপুর দুটো তো পাশাপাশি বিধানসভা। বারুইপুরে গিয়ে দেখুন না আপনি, বারুইপুরের বাজার আর সোনারপুরের বাজারের মধ্যে কত পার্থক্য। দুটো বিধানসভায় তো তৃণমূল কংগ্রেসের বিধায়িকা ছিলেন বা বিধায়ক ছিলেন।
তারপরে এরকম পার্থক্য হবে কেন? তার মানে কি তৃণমূল কংগ্রেস দুটো বিধায়ককে বা বিধায়িকাকে আলাদাভাবে টাকা দেয়? না, টাকা তো একটাই যায়, একই ফান্ড, প্রত্যেকটা তহবিলে একই টাকা যায়। তাহলে আলাদা কাজ হয় কেন? তার মানে নিশ্চয়ই কিছু গল্প আছে, যে গল্পটা আমরা এখনো পর্যন্ত উদ্ধার করতে পারছি না। তাই মানুষ সবটাই বুঝে গেছে, আর মানুষ, আমার মনে হয় এই ক্ষোভ বিক্ষোভ মানুষের মধ্যে হওয়া ভেরি ন্যাচারাল, স্বাভাবিক। আমি যদি ভোটার হয়, আমার ক্ষোভ বিক্ষোভ থাকে, তাহলে সাধারণ মানুষের ভোটার তাদেরও থাকবে। আচ্ছা, তোমার বিপরীতে যারা রয়েছেন, একদিকে লাভলি মৈত্র এবং আরেকদিকে রূপা গাঙ্গুলি, এরকম হেভিওয়েট প্রার্থী, তো জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আম, লড়াইয়ের ময়দানে নেমেছি যখন, অবশ্যই জয়ী হব ভেবেই নেমেছি, সবাই সেটা ভেবেই নামে, সেটা আমার উল্টো দিকের বিপরীতে থাকা যে কোনো প্রার্থী তাই ভেবে নেমেছে। কিন্তু কতটা কি করতে পারবো, জয়ী হব কি হব না, এটা নিয়ে আমি বিশ্বাস রাখি, নিজে দৃঢ় বিশ্বাসী যে হ্যাঁ জয় নিশ্চিত আসবে, নিজের দৃঢ় বিশ্বাস, ভগবানের প্রতি আমার আস্থা ভরসা রয়েছে। আহ আশা করি সোনারপুরের মাটির মানুষ সেই উত্তর নিশ্চয়ই সঠিক সময়ে আমাকে দেবে, এবং তারা যে আশীর্বাদ আমাকে ভরিয়ে দিচ্ছে, আমি কি তার কিছুই ফেরত দিতে পারবো না? এটা হতে পারে, হয় না। তাই কিছু তো আমি অবশ্যই ফেরত দেবো, এবং সেটা অবশ্যই জয়ের মাধ্যমে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি যে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছেন যে তুমি তো দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলে, যে তৃণমূলের ভোটের টিকিট না পেয়ে অনেকেই তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন বা কান্নায় ভেঙে পড়ছেন, এবং অনেকে বলছেন যে হয়তো এত লক্ষ টাকা দিতে হচ্ছে, আমরা সেই টাকাটা দিতে পারিনি বলে আমাদের প্রার্থী করা হয়নি। এইটাকে তুমি কিভাবে দেখছো? এটা আমার মনে হয় যাদের সমস্যা হচ্ছে দলগত বিষয়ে, তারা তার কনসিকুয়েন্স এটা দেখাবেই, আউটবার্স্ট হবেই। দেখুন না, এটা তো স্বাভাবিক নিয়ম। আজকে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে এত ক্ষোভ বিক্ষোভ কেন হবেন না বলুন তো, কেন হবে না? সোনারপুরের মাটিতেই যদি সোনারপুরের কাউকে টিকিট দেওয়া হতো, তাহলে তো অবশ্যই সোনারপুরের মানুষ এই মাটিকে বেশি চিনতো, বেশি জানতো, তার পাশে বেশি দাঁড়াতো। যার সঙ্গে নারীর টান নেই, সে কি করে মাটির জন্য ভাববে, মায়ের জন্য ভাববে? তো এটা 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 ন্যাচারাল, এটা হবে, এটা কনসিকুয়েন্স, এটা ভোগ করতেই হবে, কিচ্ছু করার নেই এক্ষেত্রে। আচ্ছা, রাজনার এই যে স্কার্ফটা দেখছি, এটার কি কোনো কারণ রয়েছে? কারণ আমরা যেরকম দেখেছি, কৌস্তব বাগচি বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে তিনি ওই ন্যাড়া মাথাতেই থাকবেন। তো রাজনারও কি সেই রকম কোনো একটা ব্যাপার রয়েছে, নাকি এটা কোনো নিতান্তই ব্যক্তিগত বিষয়? এটা একেবারেই আমার নিজের কিছু এক ব্যক্তিগত একান্ত আগলে রাখার মতো বিষয়। তো কৌস্তব বাগচি কি বলেছেন সেটা তার মত। আমি কোনো তুচ্ছ কারণে কারোর জন্যই আমার নিজের ডেড সেলকেও বাজি রাখতে পারি না। চুল তো ডেড সেল, আমি আমার ডেড সেলকেও বাজি রাখবো না কারোর জন্যই, জীবনে যাই হয়ে যাক, অমুক যতদিন না অমুক করবে ততদিন না আমার ডেড সেলও আমি খুলবো না। আমি এইসব বাজে ফালতু বাজি রাখি না। জীবন বাজি রাখার জন্য নয়, জীবন বাঁচার জন্য। আর এটার কারণ আমি আমি মনে করি এটার কারণ একেবারেই ব্যক্তিগত, যেটা আমি অলরেডি ইতিমধ্যে সব আমি লাইভ করে বলেওছি। আমার মাথায় জটা হয়েছে, এবং সেটার জন্য আমি আমি গ্রেটফুল। আমাকে বিভিন্ন মিডিয়া চ্যানেল দেখলাম যারা সরকার ঘনিষ্ঠ, তারা লিখেছে যে আমার নাকি মাথায় কোনো অস্বাস্থ্যকর মাথায় পরিবেশ তৈরি হয়েছে, তাই জন্য এটা হয়েছে। আমাকে যারা চেনে, আমাকে যারা জানে, তারা আমাকে খুব ভালোভাবেই চেনে, ভালোভাবেই জানে আমি কি, আমি কেন, আমি কিরকম, আমি হাইজিনের দিক থেকে কিরকম, আমার কিরকম স্ট্রাকচার, আমি কিরকম মনের মানুষ, সবটাই তারা জানে। তুই আমাকে কাউকে প্রমাণ করতে হবে না। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞাসা করি, যে বিজেপি বলি বা তৃণমূল বলি, যে অনেক তারকা প্রার্থী আমরা বিগতবারও দেখেছিলাম, এবছরও অনেক তারকা প্রার্থী রয়েছেন। সত্যি কি মনে হয় যে তারকারা মানুষের কাছের মানুষ, মানে ভোটের দিক দিয়ে বা রাজনৈতিক দিক থেকে যদি বলি, মানুষের কাছের মানুষ হয়ে উঠতে পারবেন? তারকাদের একটা ব্যাপার থাকে, যে ব্যাপারটা আবার আমরা তারকা হলে আমাদেরও থাকবে। সেটা হচ্ছে যে তারকারা না মাটির সঙ্গে খুব একটা বেশি মিশতে পারে না, কারণ তারা তারকা, মানে তারাকে কখনো দেখেছেন তারা মাটিতে খসে পড়ছে? তারা যখন খুব রেয়ারেস্ট অফ রেয়ারেস্ট অকেশনে মাটিতে খসে পড়ে, তখন মানুষ প্রে করে তারা খসেছে বলে। তো তারকাদের এই ইমেজটা থাকবেই। তারকা কখনো দুয়ারে গিয়ে মানুষের ঘরের কথা, মনের কথা, দুঃখের কথা, প্রাণের কথা শুনবে না।
নর্মাল। এটা যারা প্রার্থী করছে তারা চমকের জন্য করছে। বিজেপির তো অন্তত উচিত ছিল যে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী তার বিরুদ্ধে কি একটা, যে কোনো, এখানে তো আমি প্রচুর দাদাদেরকে চিনি, প্রচুর কাকুদেরকে চিনি যারা এই মাটিতে বিজেপি করেন, এরকম কাউকে প্রার্থী করা যারা করে বিজেপি এখানে, তো তারা তো এখানে ফাইটটা দেয় তারা করার জন্য। তাহলে তারকার জন্য তারকা প্রার্থী, এটা খুব বোকা বোকা একটা মানসিকতা। সেটা তো আমি বললে হবে না, এটা ভোটের রেজাল্ট উত্তর দেবে। কিন্তু আমার মনে হয়, দেখুন, তারকা হিসেবে আমি লাভলি মৈত্র এবং রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটাও খারাপ মন্তব্য করতে পারি না, আমি ধৃষ্টতাই দেখাতে পারি না। লাভলি মৈত্রকেও সিরিয়াল জগতের পরিচিত মুখ, মানুষ দেখেছেন। আমি নিজে যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমি ওনাকে দেখেছি জল নুপুরে। তো আমি যে লাভলি মৈত্রকে দেখেছি টিভির পর্দায়, সেই লাভলি মৈত্রর এক্সেলেন্স নিয়ে আমি কোনো প্রশ্ন করবো না, আমার সেটা শোভা পায় না। আর রূপা গঙ্গোপাধ্যায়কে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, দুর্ধর্ষ, মারাত্মক, মানে বিনোদন জগতের আইকন বলা যেতে পারে, উচিতই নয় প্রশ্ন করা। কিন্তু তিনি যে তার পেশায় মারাত্মক, মানে তিনি আমার পেশায় মারাত্মক হবেন, এইটা আমি কখনো দাবি করতে পারি না। যেরকম আমি আমার পেশায় মারাত্মক, মানে আমি তাদের পেশায় মারাত্মক হব, আমিও দাবি করতে পারি না সেটা। তো পেশা প্রত্যেকের আলাদা হওয়া উচিত। যে তারকা হবে তার সেটা পেশা হবে, যে মাটির হবে তার সেটা পেশা হবে, তো এটা অবশ্যই ডিফার করা উচিত। যেমন আরেকজনের কথা বলি, আমাদের শ্রদ্ধেয় মিঠুন চক্রবর্তী, যিনিও এখন বিজেপির হয়ে প্রচার করছেন, এবং রিসেন্ট আমরা একটা ভিডিওতেও দেখেছি যে সেখানে একজনকে দূর থেকে বলতে দেখা গেছে, ও মিঠুন দা আপনার ছেলে সুরক্ষিত। মানে এই যে মানে তারকা প্রার্থী যখন কোনো ভোটে আসেন বা ভোটে দাঁড়ান, তখন তো তাকেও অনেকগুলো কথা শুনতে হয়, তো সেটা হ্যাঁ, এবার তারকা প্রার্থী যদি সেই টেন্ডেন্সিটি থাকে সে শুনবে, যদি তার টেন্ডেন্সিটি না থাকে সে রিটেলিয়েট করবে, এটা নর্মাল বেসিক ব্যাপার। তো তারকা প্রার্থী থেকেও যারা তারকারা প্রচারের ময়দানে আসেন, বেসিক্যালি এটা তো একটা এখন পুরোটাই ফুটেজের একটা ব্যাপার হয়ে গেছে এবং পাবলিসিটি স্টান্ট হয়ে গেছে। তো প্রচারের ময়দানে তাদের আনাই হয় পাবলিসিটি স্টান্টের জন্য। তাদের সিনেমার পর্দায় বেশি ভাল লাগে, সিরিয়ালের পর্দায় বেশি ভাল লাগে। তারা যখন কারোর হয়ে, কোনো দলের হয়ে বলা শুরু করেন, তখন মানুষ বা তাদের অডিয়েন্সের মধ্যে দুটো ভাগ হয়ে যায়। যদি বিজেপির কেউ হয় সে তৃণমূলের অডিয়েন্স তাকে ঘৃণা করবে, তৃণমূলের কেউ হয় বিজেপির অডিয়েন্স তাকে ঘৃণা করবে। তাই তাদের মনে হয় না আসা উচিত এই প্রফেশনে। আচ্ছা, রাজন্যা যখন নির্দল প্রার্থী হিসেবে রাজন্যার নাম ঘোষিত হলো, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম যে অনেকেই তাকে কটূক্তি করছিলেন এবং খুব খারাপ মন্তব্য করছিলেন যে বিজেপি তাকে হয়তো সে সুযোগ দিল না বা বিজেপিতে সে জায়গা পেল না, এবং সেই জন্য নির্দল প্রার্থী হতে হলো, এবং খুব খারাপ খারাপ মন্তব্য তারা করেছেন, এবং অনেক বর্ষিয়ান মানুষরা রাজন্যাকে খারাপ মন্তব্য করেছেন। তো রাজন্যা এইটাকে কিভাবে তুমি দেখো? ওরা অধম হলে আমি উত্তম হবো না কেন? ওরা কি বলেছে আমার তাতে কিছু এসে যায় না, দেখা যাবে দিনের শেষে ওরাই আমাকে ভোট দিচ্ছে। তো এইগুলো নিয়ে আমি এত ভাবি না, আর এগুলো নিয়ে ভেবে আমি কি করব? ওরা মনে করেছে ওরা আমায় খারাপ মন্তব্য করেছে, আমি মনে করেছি আমি ওদের খারাপ মন্তব্য করব না, তবুও ওদের আশীর্বাদ চাইবো, তাহলে সেটা আমার মতো, আমার ব্যাপার। আচ্ছা, এই এখন ভোটের প্রচার দৈনন্দিন একটা তো লাইফস্টাইল থাকে, এবং ভোটের প্রচারে সেই লাইফস্টাইলটা মেনটেন করা হয় না। তো এখন সারাদিনের লাইফস্টাইলটা বা খাওয়া দাওয়ার সবকিছু রুটিনও চেঞ্জ হয়ে যেত, সেটা কিভাবে কি মেনটেন করা হচ্ছে? না, সকালবেলা আমি যেভাবে যেরকম যা খেয়ে আমার দিন শুরু করি, আমি এখনো তাই শুরু করছি। হ্যাঁ, একটা ওই ব্রেকফাস্টটা গ্যাপ হয়ে যাচ্ছে, তো আমি সেটা ব্রাঞ্চ করছি। আর এটা এটা বলার বিষয় না, একটা প্রচার করতে গেলে একটা পরীক্ষা, আমি একটা পরীক্ষা দিতে নেমেছি। আমি সারা বছর পড়াশোনা করছি, কিন্তু তবুও পরীক্ষার আগের দিন আমাকে রিভিশন দিতে হয়। আর এখানে আমার পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, এখন আমার কাছে আর মাত্র এই কটা দিন আছে। তো আমাকে রিভিশন বা পড়াশোনার জায়গাটা তৈরি করতে হবে, তারপর আমি না খেয়ে না দিয়েই পড়তে হবে, নাওয়া খাওয়া ভুলে গিয়েই পড়াশোনা করতে হবে, যেটা আমরা ছোটবেলায় করেছি। তো আমাকে এখানেও সেটাই করতে হবে। সেখানে খাওয়া দাওয়াটা আমার কাছে মনে হয় না এখন বাতুলতা, খাওয়া দাওয়াটা বাতুলতা আমার কাছে এখন, খাওয়া দাওয়াটা বিরাট বড় ইস্যু না। আর অবসর সময় কি কবিতা আবৃত্তি বা সঙ্গীত চর্চা কি কোনো সময় পাওয়া যাচ্ছে, নাকি এখন পুরোটাই প্রচারের ব্যস্ততা? হ্যাঁ, এই মুহূর্তে তো অবসর বলে কিছু নেই। যেরকম কালকে আমি গিয়েছিলাম আশ্রমে, সেখানে আমি গান গাইলাম। আমি যেহেতু ওই আশ্রমে গিয়ে আগেও গান গাই ভগবানের সামনে, মায়ের সামনে, তারপর রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামীজির সামনে, তো আমি সেটা করেছি। সেটা আমার গেলে, ওখানে যেখানে গেলে যেটা করতে ভালো লাগে আমি সেটা করেছি। আমার মনের তো একটা ব্যাপার আছে, আমার মন থেকে তো আসতে হবে ভাই, যে এখানে আমার এটা করে আসি, বড় হয়েছি তো এখানে এটাই করব।
কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবসর সময় যেটা পাওয়ার সেটা পাচ্ছি না। আমার তো মনে হচ্ছে কাজের মধ্যে থাকাটাই ভালো। মানুষ ভালো থাকে, কোনো খারাপ চিন্তা মাথায় আসে না। আর ভোটের পর কি অভিনয় জগতে রাজন্যাকে কি আবার দেখা যাবে? রাজন্যাকে বেশ কিছু কাজে আমরা দেখেছিলাম এবং সেগুলো যথেষ্ট প্রশংসিত হয়েছিল। সেটা ওটা আমার প্রফেশন নয়। অভিনেত্রী আমি নই। আমি অভিনয়ের দক্ষতা কতটা দেখাতে পেরেছি কি পারিনি সেটা হয়তো আমার কিছু কাজ আছে সেটা মানুষ বলবে, সেটা আমি বলার কেউ নয়। কিন্তু ওটা আমার প্রফেশন নয়। হ্যাঁ, আমি করেছি, আমার কাছে কিছু ভালো কাজ মনে হয়েছে। আমি তো এরকম কোনো খারাপ কাজ করিনি যে কাজে আমার মনে হয়েছে আমার পছন্দ হয়নি, স্ক্রিপ্ট আমি করবো না। আমার যেগুলো পছন্দ হয়েছে আমি সেগুলোই করেছি। তো আমার মনে হয় না আমি যেই লড়াইয়ে নেমেছি এই লড়াইয়ে থেকে আমি এখন অন্য কোনো প্রফেশনের কথা ভাববো, এটা হয় না। এই লড়াইয়ের কথাই ভাবতে হবে। আর সোনারপুরবাসীদের জন্য রাজন্যা কি বার্তা রাখবে? আমি সোনারপুরের প্রত্যেকটা মানুষের কাছে হাত জোড় করে বলবো, আমি ঘরের মেয়ে, আমি মাটির মেয়ে, আমি আপনাদের মেয়ে। আপনারা যদি মনে করেন 5টা বছর তো বাইরের বহিরাগত মেয়েকে বা বহিরাগত বিধায়িকাকে সময় দিলেন, আর 5টা বছর কোনো বহিরাগতকে সময় দেবেন না। আর 5টা বছর আপনার নিজের ঘরের মেয়েটাকে দিন, মাটির মেয়েটাকে দিন, যে আপনার হয়ে বলবে, যে আপনার প্রত্যেকটা বঞ্চনার বিরুদ্ধে সরব হবে, আপনার প্রত্যেকটা দাবির জন্য সরব হবে, যাকে আপনি 24 ঘন্টা পাবেন যে হাত নাড়িয়ে চলে যাবে না, যে বিধায়ক তহবিলের টাকা আপনার সামনে পরিষ্কার দেখাতে পারবে আমি এইখানে এই খরচ করেছি। আপনার অঞ্চলের প্রত্যেকটা সমস্যা, রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, হসপিটাল, ট্রান্সপোর্ট সিস্টেম, বর্জ্য পদার্থ, পরিবেশ দূষণ কমানো, ভারসাম্য রক্ষা, বাজার, ইনফ্রাস্ট্রাকচার, স্কুল, কলেজ, সবকিছু নিয়ে ভাববে। বাইরের কাউকে আর ভোট দেবেন না। আর বাইরের কেউ যদি আপনার কাছে এসে বলে আপনার মূল্যবান ভোটটা কিনবে, সোনারপুরের মানুষ এত দুর্বল নয় যে তাদের ভোট কিনতে হয়। থ্যাংক ইউ সো মাচ এবং অনেক শুভেচ্ছা রাজন্যার জন্য, এবং রাজন্যা আরো এগিয়ে যাক এটাই আমরা চাইবো। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।